পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে দেশভাগ, অবৈধ অনুপ্রবেশ ও ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে কংগ্রেস, বামপন্থী দল ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডায় পরিণত হতে দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী রাজ্য সরকার জমি হস্তান্তরের কাজ আটকে রেখেছিল, তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। দিবসের তাৎপর্য তুলে ধরে মোদি বলেন, আমরা শুধু একটি দিন উদযাপন করছি না, ইতিহাসকে স্মরণ করছি। যখন পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা চলছিল, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি কংগ্রেস সমালোচনা করছেন, বামপন্থী দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন। হঠাৎ এই ইস্যু নিয়ে তিনি কথা বলছেন কেন? এটার পিছনে আসলে অন্য কোন কারণ আছে কি স্যার? এটা ডেফিনেটলি এখানে মোদির শিক্ষাগত সীমাবদ্ধতা, তার ম্যাচিওরিটি লেভেল আমার মনে হয় এখানে খুবই দুর্বল। এগুলো ঠিক রিয়েলি ক্রিয়েটিভ কথা না, ভবিষ্যৎধর্মী ভারতের স্বার্থের কথা না, বরং এগুলো হচ্ছে একটা প্রভোকেটর রোল প্লে করা, যেটাকে আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্কে বলি জ্যাকেল স্টেট, যে শিয়ালের বুদ্ধি। এই ধরনের প্রভোকেশন পশ্চিমবঙ্গে সৃষ্টি করা এবং সেখানে পুরা এই যে মমতা ব্যানার্জির যে কালচার, পলিটিক্যাল কালচার ছিল, রাজনৈতিক সংস্কৃতি, সেখানে কিন্তু বাংলাদেশ নানাভাবে একটা উল্লেখযোগ্য সহযোগিতার বস্তু হিসাবে পরিচিত হয়েছিল। ব্যবসা বাণিজ্য, গণযোগাযোগ, যাতায়াত, মেডিকেল, সব কিছুই এগুলো ঠিক ভারতের স্বার্থেই ছিল। আমি মনে করি ভারত সেই স্বার্থকে জলাঞ্জলি নিয়ে এই যে ইতিহাসের পাতাকে এভাবে বিকৃত করছে এবং মোদি সেটা করছে। এবং এই যে মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জিকে টেনে আনা, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল বাঙালি মুসলমানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর এক শত্রু এবং 47-এ দেশভাগের প্রক্রিয়ায় তার অনেক আগে থেকেই সে এই বাংলাদেশের মুসলমানদের ব্যাপারে, এমনকি ভারতীয় মুসলমানদের ব্যাপারেও তিনি এমন এমন কথা বলতেন যে অ্যাজ ইফ এরা এই উপমহাদেশের কেউ না। এবং তিনি একটা ওই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চিন্তাধারায় সেখানে সে ওই বিজেপি ও আরএসএসের যে ইয়েগুলো, তাদের চিন্তাধারাগুলো, সেগুলোর বীজ বপন করে আরও বেশি একটা ভবিষ্যতে যে দূরত্ব সৃষ্টি হবে সেটা করেছে। কাজে এই যে মোদি এই কথাগুলো বলল, এগুলো কিন্তু মোটেও আগামী দিনগুলোয় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে কোনোভাবেই সাহায্য তো করবেই না, বরং আরও বেশি দূরত্ব। এই যে ভারতের তথাকথিত যে অত্যন্ত জ্ঞানী পুরুষ পশ্চিমবঙ্গে, শুভেন্দু অধিকারীর খুবই ঘনিষ্ঠ ব্যক্তি, এই ত্রিবেদী নাম বোধহয়, ঢাকায় এখন ঢাকায় এসে বসে আছে। আমার মনে হয় আরও 2-1 মাস তাকে এইভাবে বসায় রাখার দরকার। কারণ আমাদেরও একজন প্রাক্তন রাষ্ট্রদূত, অত্যন্ত স্বনামধন্য একজন মেধাবী রাষ্ট্রদূত ছিলেন, তাকেও ভারত কিন্তু দিল্লিতে অনেক দিন বসিয়ে রেখেছিল এবং এটা খুব অপমানজনক ছিল একসময় খালেদা জিয়ার শাসন আমলে। আরেকটা ব্যাপারে আমি এখানে সাকিবের কথায় না বলে পারছি না, যে চীন কখনো যুদ্ধে কোনো দেশকে সাহায্য করে না, এটা সত্যি কথা, খুবই সত্যি কথা। কিন্তু এবার চীনকে আমরা দেখলাম যে বাস্তব প্রয়োজনে সত্যিকার অর্থে কিন্তু প্রস্তুতি নিয়েই সে পাকিস্তানে সাহায্যই শুধু করেনি, যুদ্ধে অংশগ্রহণও করেছে অনেকটা। এবং চীনা এই রোল যদি না থাকতো তাহলে পাকিস্তানের জন্য এত বড় অর্জন, 7টি প্লেন ফেলে দেয়, এটা এবং তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে চীনের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক আরও উঁচু স্তরে চলে গিয়েছে। এজন্যে আমার মনে হয় আর বাংলাদেশের জন্য চীনের ভূরাজনৈতিক গুরুত্ব থাকবে না। সাকিবের সাথে আমি অত্যন্ত রেসপেক্টফুলি কিছুটা আছে, তো আমি তো বলেছি ভূরাজনৈতিক গুরুত্ব আছে বাংলাদেশের চীনের কাছে, তো বলেছি। আচ্ছা, আমি তো এটা বলেছি যে পাকিস্তানের মাধ্যমে সে না দেখে সে এমনিতেই সরাসরি দেখে। হ্যাঁ, এখানেও আমি মনে করি যে হ্যাঁ, ভূরাজনৈতিক গুরুত্বটা কি তাহলে? এই ভূরাজনৈতিক গুরুত্বটা চীন যে আবিষ্কার করছে, যে এই রেয়ার আর্থ ডিল যে হয়েছে, যে ভবিষ্যতে আগামী প্রযুক্তি পাল্টাবে,
তারপর এই যে আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে বের হয়ে প্যাসিফিক পাওয়ার হিসাবে নিজেকে দেখছে, তা ভারতের সাথে আমেরিকা তার কোয়াড নিয়ে যে নৈকট্য ছিল ভেঙে ফেলছে, এগুলোই কিন্তু ইঙ্গিত দেয় যে বাংলাদেশ এখন ভূ রাজনৈতিক স্তরে চীনের কাছে নতুন একটা বস্তু হিসাবে স্বীকৃতি। এবং এর পেছনে এটাও কাজ করছে যে বাংলাদেশের সাথে আমেরিকারও যে নৈকট্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার বিষয়ে বা বাংলাদেশ আমেরিকার সাথে হঠাৎ করেই একটা সামরিক সহযোগিতায় গিয়েছে, এটা চীনকে অনেকাংশে আকর্ষণ করছে। একটা জিনিস ভুলে গেলে চলবে না, ভূ রাজনীতি কিন্তু স্থবির না, কোনো স্থবির বাস্তবতা নয়। ভূ রাজনীতির ব্যাখ্যা ন্যারেটিভগুলো চেঞ্জ হয় এই আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তনে। আমার যেটা মনে হয় যে চীন আগে ঐতিহাসিকভাবে পররাষ্ট্র নীতিতে যেই পন্থাগুলো আবিষ্কার করতো, যে তারা একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে ইনভলভড হবে না, কোনো দেশের যুদ্ধ করবে না, তারপর এই ধারণাগুলো এখন চীন বাধ্য হচ্ছে বদলাতে, উপমহাদেশেই তারা বাধ্য হচ্ছে বদলাতে। কেননা মায়ানমারে যে সামরিক বাস্তবতা রয়েছে এবং মায়ানমার চীনের কাছে এতই গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে সিভিল ওয়ার শেষ হওয়ার কোনো চিহ্ন নাই। রেজিম, এই মায়ানমার মিলিটারি রেজিম আবার মাথাচাড়া দিয়ে উঠছে, আরাকান আর্মি আবার একটা দুর্বল অবস্থানে প্রবলি যাচ্ছে। এইরকম সিচুয়েশনে চীনের জন্য বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব পরিবর্তন হচ্ছে আমি মনে করি, এবং আগামী দিনগুলোয় বাংলাদেশকে তারা আরও বেশি চাইবে। বাংলাদেশের বঙ্গোপসাগরের যে অংশটুকু, সেখানে চীনের নৌবাহিনী তার সাবমেরিন ঘাঁটি করবে, এটা আমার ধারণা, করতে চাইবে, এবং ভারত এই জন্য অত্যন্ত উৎকণ্ঠায় ভুগছে। এমনও হতে পারে যে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র তারা একটা বঙ্গোপসাগরের আচরণগত ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাইতে পারে। এখানেই ভারতের আমার মনে হয় চিন্তার ব্যাপার, এবং আমি তো মনে করি এখানেই বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সুযোগ সৃষ্টি হচ্ছে।